তৃণমূল কংগ্রেস এখন কার্যত তিন টুকরো হয়ে গেছে। মূল তৃণমূল কংগ্রেস কালীঘাটে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, বিধানসভায় 60 জন বা তারও বেশি বিধায়ক যার নেতৃত্বে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করেছে। আর সংসদীয় যে দল ছিল, লোকসভায় তৃণমূল কংগ্রেসের যে 28 জন সদস্য ছিলেন তার মধ্যে 20 জন একটা নতুন দলে যোগ দিয়েছেন, যে দলটা কার্যত অস্তিত্বহীন ছিল, যার কথা আমরা কেউই জানতাম না, কিন্তু তারা 20 জন সাংসদ সেই দলে যোগ দিয়েছেন। এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। রাজ্যসভার বিষয়টা এখনো স্পষ্ট নয়, কিন্তু আইন কি বলছে? এই যারা 20 জন যোগ দিলেন তারা কি ডিসকোয়ালিফাইড হতে পারেন? বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অধ্যক্ষ যে বিরোধী দলনেতা স্বীকৃতি দিয়েছেন, সেটা কি বৈধ আইনত? আইনের দিকটা নিয়ে কথা বলতে আজকে এসেছি বিশিষ্ট আইনজীবী অরিন্দম দাসের কাছে। নমস্কার অরিন্দম বাবু। আইন তো এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করছেন। সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে, সুভাষ দেশাই জাজমেন্ট, এবং 10th শিডিউল অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন, সেই অনুযায়ী দল আর পরিষদীয় দল দুটো সম্পূর্ণ আলাদা এন্টিটি। সুতরাং পরিষদীয় দলের যদি 2/3 অন্য দিকে চলে যান, তাহলে পরে তার সেটা মার্জার হয় না। অনেকে আবার গিরিশ চৌদানকার মামলার কথা বলছেন, যেটা বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের একটা রায় ছিল যে না, 2/3 মেজরিটি যদি চলে যায় অসুবিধা নেই। সেই মামলাটা আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু সেটা এখনো বিচারাধীন। বিষয়টা কি দাঁড়াচ্ছে? দেখুন, প্রথম হচ্ছে গণতন্ত্রের একটা বেসিক স্তম্ভ তো হচ্ছে যে আপনার ভোটাধিকার। এই যে লটা, এর ইন্টারপ্রিটেশন বিভিন্ন হচ্ছে, বিকজ এটা ডাইরেক্টলি কোনো জায়গায় কোডিফাইড হিসেবে 1+1 বলা নেই। মানে আপনি বলছেন 10th শিডিউল, যেটা 10th শিডিউল, ওকে, ঠিক আছে। একটা জায়গায় বলা আছে যে যদি 2/3 এর উপর বেরিয়ে যায় তাহলে তার কিন্তু সদস্যপদ খারিজ হবে না। এবার এটা একটা বেসিক জায়গা, কারণ আমরা জানি যে আপনাকে যদি এই যে পুরো সিকোয়েন্সটা আপনি যেগুলো আলোচনা করলেন, তার মধ্যে একটা বড় জায়গা কি হচ্ছে যে আমার সদস্যপদ আছে কি নেই। যদি সদস্যপদ চলেই যায় তাহলে তো আমার বেসিক জায়গাটাই থাকলো না। কিন্তু যদি আমরা ইতিহাস ঘেটে দেখি, এই পশ্চিমবঙ্গের যদি ইতিহাস ঘাটে, বছরের পর বছর সদস্যপদ কিন্তু যায়নি, এরকম ঘটনা আমরা দেখেছি। কারণ ইন্টারপ্রিটেশনটা তাই। জুডিশিয়াল প্রসেস বা ধরুন কোয়াসি জুডিশিয়াল প্রসেস যদি বলি, আমাদের যিনি মাননীয় স্পিকার অধ্যক্ষ, উনি একটা কোয়াসি জুডিশিয়াল পাওয়ার এনজয় করেন। তার রায়কে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্ট আসতে পারি, সুপ্রিম কোর্ট যেতে পারি, বাট কোয়াসি জুডিশিয়াল একটা ফোরাম। তো কোয়াসি জুডিশিয়ালও সেই তারিখ পে তারিখ কনসেপ্টে চালিয়ে যাওয়া হতে পারে। তো এই জন্য পুরো সিস্টেম যেটা আপনি বলছেন, এটা ডাইরেক্টলি কোডিফাইড কোথাও নেই। কারণ আমরা জানি যে কনস্টিটিউশন একটা বেসিক গাইডলাইন করে দেয়, রাইট? 10th শিডিউল অ্যান্টি ডিফেকশন ল একটা বেসিক গাইডলাইন তুলে দিয়েছে। এবং এর পরে কি হয়েছে, যেহেতু একদম অ্যাকচুয়াল পয়েন্ট টু পয়েন্ট, মানে ভারতবর্ষের রাজনীতি যেদিকে যাচ্ছে, তাহলে কিন্তু পার্লামেন্ট, এবার সমস্যাটা কি আইনটা বানাবে কারা? সেই পার্লামেন্ট। তারা এখনো অব্দি আমার যা মানে জ্ঞানত বা আমার যা নলেজ, তাতে স্পেসিফিক কোডিফাইড ল কিন্তু তারা আনেনি। ইন্টারপ্রিটেশনের উপর চলছে। এটা আপনি বললেন, আমরা কি ইন্টারপ্রিটেশন করছি যে এই মামলা আজকে মহারাষ্ট্রতে ঘটেছে, তাহলে তার কি ইন্টারপ্রিটেশন সুপ্রিম কোর্ট দিচ্ছে। আজকে এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে, তাহলে শিখিয়ে দিচ্ছে। আপনি যেটা বললেন, দেখুন, একটা গণতন্ত্রের ভিত্তি তো একটা রাজনৈতিক দল, তারা পাবলিককে রিপ্রেজেন্ট করে। তাদেরকে আমাদের যে আইন, সেই আইন অনুযায়ী তাদেরকে রিপ্রেজেন্টেশনের ক্ষমতা দেওয়া হচ্ছে। যখন তারা কোনো পলিটিক্যাল ভোটে দাঁড়াচ্ছে, তারা তাদের সিম্বল ইউজ করছে। আমরা জানি যে সিম্বলেরও জাস্টিফিকেশন আছে। আপনি জাতীয় স্তরের দল না রাজ্য স্তরের দল, সেটাও ডিসাইড হচ্ছে। তাহলে সবই ডিসাইড হচ্ছে মানুষের ম্যান্ডেটের উপর। তাহলে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, আজকে যদি আমি একজন ইন্ডিভিজুয়াল একটা গণতন্ত্রের মধ্যে একজনকে একটা পার্টিকে সমর্থন দিলাম, কালকে সে ভেঙে বেরিয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমার যে সমর্থন যদি আমি তাকে দিয়ে থাকি, তাহলে সেটাকেই বানচাল করে দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু ওপেন এন্ডে পড়ে গেছে। বিরোধী দলনেতা হিসেবে এবং মুখ্য সচেতক হিসেবে স্বীকৃতি, সেটা মূল দল যাদেরকে নির্বাচিত করছেন তাদেরকে দেওয়া হবে, নাকি অধ্যক্ষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বা অন্য যাদেরকে স্বীকৃতি দিয়েছেন উপদলনেতা বা মুখ্য সচেতক, তারাই মনোনীত হবেন বা নির্বাচিত হবেন? এই জায়গাটা কিন্তু অস্পষ্ট হয়ে রইল। অস্পষ্টতার কারণ আপনাকে যেটা বললাম, যে স্পেসিফিক কোডিফাইড কিন্তু কোথাও ব্যাখ্যা দেয়া নেই।
আজকে দেখুন একটা জিনিস মানতেই হবে যে আজকে যারা নির্বাচিত হয়ে এসছে তারা একটা দলের প্রতীক হিসেবে নির্বাচিত হয়ে এসছে, একদম তারা একটা প্রতীককে আইডেন্টিফাই করেছে। আজকে ভারতবর্ষের মানুষ, যেখানে আমরা জানি যে হ্যাঁ আমাদের প্রচুর মানুষ অশিক্ষিত, কিন্তু তারা প্রতীক দেখে ভোট দেয়। সেই জন্য ভোটের বাজারে দলের থেকে প্রতীক খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, নিশ্চয়ই যার জন্য প্রতীক লড়াই হয় যে কোন প্রতীকটা আমি পাবো না ও পাবে। ঠিক তাই। কেন মানুষের কাছে আমার কাছে একটা সিম্বল যে আমি একে আজকে ভোট দিয়েছি, এবং সেই পলিটিক্যাল পার্টি যখন বলছে যে আমাকে এই মানুষটা তো ভোট দিয়েছে, ভোটটা সে তারই পার্সেন্টেজ তারই অঙ্কেই কষে কিন্তু এসছে, বাট আলটিমেটলি যখন সেটা বেরিয়ে চলে যাচ্ছে তাহলে হুইপ, আমরা যে বুঝি হুইপ মানে কি, যে আমি একটা কিছু রুল জারি করলাম, আমি একটা, তো সেইটাকে কি আপনি ভায়োলেট করতে পারেন? এটা যেমন আজকে আমরা হাইকোর্টে দেখছি একটা বড় প্রশ্ন বড় এসেছে প্রশ্ন যে আজকে যিনি মাননীয় স্পিকার তিনি নিজে কতটা বিচার করতে পারেন। ঠিকই একটা ডিসিশন এলে তিনি বাঁ দিকে যাবেন না ডান দিকে যাবেন না সরে যাবেন, এটার জন্য উনি কোনো লিগ্যাল ওপিনিয়ন নিচ্ছেন কিনা। বা আজকে যখন ধরুন আমি একটা জিনিস আজকে আপনার কাছে নিয়ে এলাম, আজকে সেই বিচার হয়তো 6 মাস পর হচ্ছে, আবার সেই বিচার একদিনেও হচ্ছে, কেন? এই প্রশ্নগুলো আসছে তার কারণ হচ্ছে বৃহত্তর গণতন্ত্র এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে এই বিষয়টা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। যে আজকে যদি এটা হতে থাকে তাহলে আমি যে কোনো পলিটিক্যাল পার্টির কাছে জিতে এসে আজকে কালকে যদি আমার তার সঙ্গে না পোষায় তাহলে পাবলিকের ম্যান্ডেটকে কিন্তু টেকনিক্যালি ভায়োলেট করছি। হাইকোর্ট সেই পয়েন্টে ধরার চেষ্টা করেছে। বিচারপতি কৃষ্ণা কিন্তু বারবার এই প্রসঙ্গটা তুললেন। So you have ignored the first representation. First representation was never ignored, my lord. That- The but inquiry, as stipulated by the Honorable that's Supreme Court, till date I am telling in from open court, till date no explanation is coming why you have ignored the first and you have taken on the third itself the decision. That till time Had it been a I case- have not received any reply from your my side. lord, I'll দুটো প্রস্তাব এলো, একটা প্রস্তাবে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা হিসেবে দল যাকে নির্বাচন করে পাঠিয়েছে, তারপর দেখা গেল সেই প্রস্তাবে সই জাল ইত্যাদি ইত্যাদি, তার সিআইডি তদন্ত, সেটা একটা অন্য প্রশ্ন, ইনভেস্টিগেশন আলাদা বিষয়। ইনভেস্টিগেশনের প্রশ্ন, কিন্তু সেই প্রস্তাব নিয়ে কিছু করলেন না স্পিকার। দ্বিতীয় প্রস্তাবটি এলো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 58 জনের দলনেতা নির্বাচিত হয়েছেন, তাকে স্বীকৃতি দিলেন স্পিকার। তো এটা কি করে তিনি করলেন? অর্থাৎ প্রথম প্রস্তাবটাকে সরিয়ে রেখে সেটা নিয়ে কোনো আলোচনা না করে তিনি দ্বিতীয় প্রস্তাবটাকে কি করে স্বীকৃতি দিলেন? এক্স্যাক্টলি, এই কারণ প্রশ্নটা আমাদের কিন্তু ভারত উত্তর আসেনি। আমাদের ভারতবর্ষের একটা ভিত হচ্ছে লজিক্যাল কনক্লুশন। যখন আপনি কোনো জুডিশিয়াল ফোরামে বসুন অথবা কোয়াসি জুডিশিয়াল ফোরামে বসুন, দুটোতে আপনাকে যখন বিচারের একটা ক্ষমতা আইন আপনাকে দিয়েছে, বিচার আপনাকে সব দিকটা নিয়ে করতে হবে। হাইকোর্টে বারবার যে প্রশ্ন এসছে যে আপনি যখন বিচার করলেন, প্রথম আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন এলো, তাকে আপনি লজিক্যালি কনক্লুড করলেন না, সরিয়ে রেখে দিলেন। হ্যাঁ আপনি একটা সাইডে রেখে দিলেন, পরে একটা জিনিস হলো তাকে আপনি স্বীকৃতি দিলেন। এই যে ডিসক্রিমিনেশনটা আপনি করলেন আন্ডার হোয়াট ল, what is the basis of it? In bar association, if I am the presiding, I am the returning officer, there is no secret oath. Give your resolution, give your resolution. You have given the resolution, see, I am the majority. Okay, I am taken. Some of the members stated that, yes, no, resolution is not correct. I have not signed the fake or forged, or I have not signed. I was not present in the meeting. Kept it. I have kept no, it. and that fact, And subsequently, another group has come with the majority. Can the returning officer can decide the second and without giving an opportunity to the first persons who have submitted the Well, the- presentation? the rule is, my lord, the Where is the prac- opportunity of hearing? no, is no, my lord, the equal? prac- কোয়াসি জুডিশিয়াল পাওয়ার যখন আপনি এনজয় করছেন আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাহলে আপনাকে একটা জিনিস লজিক্যালি কনক্লুড করতে হবে। তাহলে কি হতো, প্রথম যদি প্রস্তাবটাকে আপনি আপনার আইনের ব্যাখ্যায় দেখুন, আমি কি বিচার করবো না করবো সেটা আমার ব্যাপার, সেইটাকে দিয়ে যদি আমি একটা কনক্লুসিভ অর্ডার পাস করতাম তাহলে সেইটি চ্যালেঞ্জ হতো। আজকে বিষয়টা কি হয়ে গেল, একটা পার্টকে কনক্লুশন না করে সেকেন্ড পার্টকে অ্যাকসেপ্ট করে নেওয়া গেল, বাট কিপিং দিস থিং যারা এখনো জিতে এসছে তারা কিন্তু সেই পলিটিক্যাল পার্টিকেই বিলং করে। আর আজকে সেই পলিটিক্যাল পার্টি হেরেছে জিতেছে এই তর্ক বিতর্কে আমরা যাব না, কিন্তু সে পাবলিকের যে ম্যান্ডেটটাই পেয়েছে তাহলে তো কনস্টিটিউশন সেটাকে সেফগার্ড করার দায়িত্ব কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার। ঠিক, পার্টির যে কনস্টিটিউশন, দলের যে গঠনতন্ত্র, বলা হচ্ছে যে সুভাষ দেশাই মামলাতেও সেটা আমরা দেখেছি এবং 10th শিডিউলেও আমরা দেখেছি যে এটা একটা বড় ফ্যাক্টর। পার্টির কনস্টিটিউশনটা কিন্তু ঠিক করে দেবে যে বিষয়টা কিভাবে দেখা হবে। অনেক দলের দেখা গেছে যে তাদের গঠনতন্ত্র ততটা মজবুত নয়, তার ফলে সমস্যা হয়, যেটা শিবসেনার ক্ষেত্রে হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু
এই গঠনতন্ত্রটা সেরকম নয়। পার্টির সুপ্রিমো যিনি মমতা ব্যানার্জি, তিনি কিন্তু দলের সর্বোচ্চ নেত্রী। তো এবারে বিষয়টা কিরকম দাঁড়াবে? আলটিমেটলি যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে ম্যান্ডেট অফ দ্য পিপল। আমি তো ভোটের এজেন্ডা দিয়েছি, সেটা তো ঠিকই, তো এবং সেই এজেন্ডা থেকে বাইপাস করে যদি কালকে আমি বলি আমি দল থেকে বেরিয়ে গেছি, তাহলে আমার জাস্টিফিকেশন করতে হবে। এবং দেখুন মোরালি আজকে আমরা বলতে পারি যে দেখুন ভারতবর্ষের রাজনীতিতে এখন মোরালি কতটা কি স্ট্রং আর উইক আমরা বলবো না, আমি সেই তর্কে যেতে চাই না। বাট মোরালিটি আগে আমরা দেখেছি অনেক সময় ঘটেছে যে আমি এই দল ছেড়ে দিলাম, আমি দল ত্যাগ মানে আমি আমার রেজিগনেশন দিলাম, আমি বেরিয়ে গেলাম, ফ্রেশ ইলেকশন করে জিতে গেলাম। সেটা তো এরা করছেন না। সেইটা করলে কি হয়, তাহলে কিন্তু কোনো কনফিউশন থাকে না। বাট সেইটাকে না করে আপনি একটা প্রতীকে জিতে এসে একটা মানুষের কে সামনে প্রেজেন্ট করে সেই ম্যান্ডেট সরকার গঠন করা ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট একজন বিধায়ক বা একজন এমপি সে তো তার যে ক্ষেত্র, তার যে কনস্টিটিউয়েন্সি, তার লোককে তো কিছু বলেছে, সেই লোকটা তো সেটা মেনেই ভোটটা দিয়েছে। একদম। এই যে 20 জন সাংসদ যে কনস্টিটিউয়েন্সি থেকে তারা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তারা কেউ এনসিপিআই কে ভোট দেয়নি, না, তারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট 100 বার। দিয়েছেন। আবার সুদীপ ব্যানার্জি বলছেন যে না, আমরাই আসল তৃণমূল, আমরা এবার প্রতীক পাওয়ার জন্য বা দলের ফান্ড ইত্যাদি সবকিছুর জন্য কোর্টে যাব। তো যারা নিজেরাই বলছেন যে এখন আমরা তৃণমূল কংগ্রেসে নিয়ে এনসিপিআই হয়ে গেছি, তারা কি আর এইটা দাবি করতে পারেন তৃণমূল আমার কংগ্রেসের প্রতি? অ্যাজ এন আইনজীবী সেটা আপনি যেহেতু দল ত্যাগ করে অলরেডি চলে গেছেন, তাহলে এইটা দাবি করা অ্যাটলিস্ট যারা আমাদের সংসদের যাদেরকে বলেন তাদের কিন্তু জায়গা খুব লিমিটেড। কারণ আপনি নিজে ডিক্লেয়ার করে দিয়েছেন, অফিসিয়ালি বলে দিয়েছেন। এবং মনে রাখতে হবে যে আমরা হয়তো এই ডকুমেন্টেশন গুলোকে দেখুন সাধারণ মানুষের গ্রিপের বাইরে, বাট আপনি তো আপনার যে আমাদের যে স্পিকার পার্লামেন্টে তাকে তো আপনি ডকুমেন্টস দিয়েছেন, তাকে দিয়ে আপনি আর্জি জানিয়েছেন, স্পেশাল ব্লক অ্যালোকেশন চেয়েছেন, সবই ডকুমেন্টেড হচ্ছে। তো সে যখন ডকুমেন্টেড হয়ে গেল, তো সেটাকে কালকে আপনি কি করে বলবেন যে আমি ডকুমেন্টটা মানি না? ওটার অধিকার সবাই তো মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, একটা বিশেষ প্রতীকে সব নির্বাচিত থেকে হয়েছে। মানে কম মূল্য যদি আজকে কিছু হয় সেটা হচ্ছে আমার ভোট। ঠিক তাই, এইটা হয়ে যাচ্ছে প্রবলেম। আর এর জন্য আগামী দিনে আমাদেরকে কিন্তু আজকে জুডিশিয়াল ইন্টারভেনশন বলুন, পার্লামেন্ট নতুন আইন প্রণয়ন বলুন, সেটা প্রয়োজন হবে। কারণ মানুষকে যদি আপনি ধরুন আমি আজকে ভোট দিচ্ছি, কাকে দিচ্ছি আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু সেই ভোটটা যদি এইভাবে হাওয়ায় দোদল্যমানে ঘুরে বেড়ায় কোনো জায়গাটা থাকে, তাহলে আজকে যে আলোচনাটা করছি এটা শুধু তো নট অ্যান লিগাল ডিসকাশন, মানুষের যে রাইট সেটাও কিন্তু কোনো না কোনো ভায়োলেশন হচ্ছে। ঠিক, এবং মরাল জায়গাটাও কিন্তু থাকছে, মানে এটাকে পুরোপুরি আমরা খারিজ করে দিতে পারি না। আমরা তো বললাম আজকে যদি আমরা পুরোপুরি মোরাল জায়গাটাকে খারিজ করে দিই, তাহলে তো কালকে আমাদের কনস্টিটিউশনের ভ্যালুই থাকবে না। আজকে এই যে অ্যান্টি ডিফেকশন ল বলুন বা 10th শিডিউল কেন আসছে? টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ভোটার্স, ঠিকই, নট দ্য ইলেক্টেড পারসনস। তাদেরকে আটকানোর জন্য কিন্তু প্রভিশনস গুলো আছে। এখন কি 2/3 নিয়ে কিন্তু একটা মানে ধোঁয়াশা। দেখুন একটা জিনিস কি, ট্রান্সফরমেশন অফ আইন, তো যদি আমরা বলি আজকে ধরো একটা সিঙ্গেল বেঞ্চের রায়, ডিভিশন বেঞ্চের রায়, সুপ্রিম কোর্টের রায়, এবং এই যে ল সাবজেক্ট বা যে সাবজেক্ট নিয়ে আজকে আমরা ডিসকাশন করছি, এগুলো কনস্টিটিউশনাল বেঞ্চের ডিসিশন হবে। কিন্তু কনস্টিটিউশনাল বেঞ্চই তো রায়টা দিয়েছিলেন সুভাষ দেশাই মামলায়, মানে শিবসেনা মহারাষ্ট্রে যে সংকট হলো, শিবসেনা ভাঙলো, সেটা নিয়েই তো রায়টা ছিল। সেই রায়টা যদি অক্ষরে অক্ষরে মানতে হয়, তাহলে কিন্তু স্পিকার দল নির্বাচিত বিরোধী দলের নেতাকে স্বীকৃতি না দিয়ে পরিষদীয় দল নির্বাচিত দলনেতাকে স্বীকৃতি দিচ্ছেন, এটা হয় না যদি আমরা সেই রায়কে প্রিন্সিপালটা অ্যাকসেপ্ট করি। কিন্তু সেটা তো হয়েছে। দেখুন এবার যেটা বললাম, ল ইজ এভার চেঞ্জিং, এটা হচ্ছে ল এর বৈশিষ্ট্য। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছি, হয়তো 10টা আমাদের কাছে উদাহরণ দিয়ে আমরা আলোচনা করছি, কালকে এই 10টা উদাহরণ যখন আবার চেঞ্জ হয়ে যাবে, আমাদের প্রেক্ষাপটটাও চেঞ্জ হয়ে যাবে। বাট বেসিক যেটা হলো, ভারতের সংবিধান যে যাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই শিডিউল 10 এনেছে, সেটা কিন্তু প্রতিটা ভোটার। এবং ভোটারদের রাইট যদি আমরা দেখি, যদি পার্টির হুইপ আমরা মানি, তাহলে সেইটা কিন্তু আমাদেরকে কোনো না কোনো সময় আপেল করতেই হবে। কারণ আমরা যা এক্সাম্পল দেখছি ভারতবর্ষের বুকে, সেটা খুবই, আমি কি বলবো, আমাদেরকে একটা খুব ডার্ক জায়গায় নিয়ে চলে যাচ্ছে। যে আজকে যদি আমার কাছে ক্ষমতা থাকে, এটা দেখায় সব মানুষ, আই উইল সি ইউ ইন কোর্ট, বাট সাধারণ মানুষের যখন গ্রিপের বাইরে চলে যায়, এই বিষয়গুলো তখন সাধারণ মানুষের মানে নাগালের বাইরের বিষয়, মানে এমন একটা পাওয়ারের জায়গায় চলে যায় যেখানে আপনার আলোচনা, আপনি কি ভাবলেন কি বললেন, সেটা কোনো ভ্যালু রাখে না। সেই জায়গায় গিয়ে একজন মানে আইনজীবী হিসেবে আমরা সবসময় এটা চাইবো যে কোর্ট আপহেল্ড করুক, কারণ কোর্টই আমাদের লাস্ট ভরসার জায়গা। আর
যারা করছে তাদের এটাও রিয়েলাইজ করতে হয়, একদম ঠিক আছে যে আগে অনেকেই করেছে এটা, কিন্তু তারা একদম সম্মানে রেজিগনেশন দিয়েছে, এমপিশিপ থেকে এমএলএশিপ থেকে বাদ, আমি আবার ভোটে দাঁড়িয়েছি, জিতে আসুন, মানুষ তারা আপনাকে ভোট দিচ্ছে না, আমাকে ছেড়ে দেয়। কিন্তু এই মানুষের ভোটে জিতে এসে সেটাকে নিয়ে এই যে খেলাটা চলছে, এটা মোরালি ঠিক না। আইনি প্রশ্ন তো কোর্ট উত্তর দেবে, বাট মোরালি কিন্তু খুব একটা বাজে জায়গায় এক্সাম্পল আমরা সেট করছি। মানে আগের সরকারের আমলে মানে বিধানসভার অধ্যক্ষ এই যে একের পর এক বিধায়ককে তারা নিয়ে এসেছেন দলে, পদত্যাগ না করে তারা কিন্তু এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, খাতায় কলমে তারা বিজেপির বিধায়ক থাকছেন কিন্তু তারা চলে এসেছেন, বা কংগ্রেসের থাকছে বা হোয়াট এভার, তারা এসে গেছে। অ্যান্টি ডিফেকশন লটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি না। মানুষ যদি যে দায়িত্ব পাচ্ছে সে যদি তার চেয়ারটাকে পলিটিক্যাল কালারের বাইরে ঊর্ধ্বে না উঠে যদি ইউজ না করতে পারে, তাহলে তার তো রেজাল্ট এটাই আসবে, এটাই আলটিমেটলি গোল চক্করটাই কমপ্লিট হচ্ছে, বাট এফেক্টেড হচ্ছে মানুষ। কেন কনস্টিটিউশনের যে বেসিক রাইট সেটা ভায়োলেটেড হচ্ছে, বারবার আমরা দেখছি। বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে, সেখানে বিষয়টি কিরকম হবে? মানে ধরুন একটা 10 জন বা 12 জনের একটা দল যারা তথাকথিত আদি তৃণমূল কংগ্রেসে থাকবেন, বাকি যারা নিজেদের আদি তৃণমূল বলছেন, কিভাবে তারা আসন তৃণমূল হলেন সেটাও আমরা জানি না, কিন্তু প্রতীকটা তাদের কাছেও আছে। তাহলে যখন বিধানসভার কোনো একটা রেজলিউশন বা কোনো একটা ভোটাভুটি বা কিছুতে পার্টি নেতৃত্ব যে ডিসিশন নেবে, হুইপ জারি করা যাকে বলে, সেই হুইপটা কিভাবে জারি হবে? মানে এখন পরিষদীয় দল ঠিক করবে, মানে যেটাকে এখনো পার্টি হুইপ তো পার্টির একটা গাইডলাইন পলিসির উপর হয়। আমি অ্যাজ এন আইনজীবী যতটুকু আমার নলেজ বলে, পার্টি হুইপ আপনি মানতে বাধ্য যতক্ষণ ওই পার্টি থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। আপনি মূল পার্টি সেই সিদ্ধান্ত এখনো হয়নি, এটা কিন্তু এখনো ঝুলে আছে যে কে মানে হু ইজ অ্যাকচুয়ালি দ্য তৃণমূল কংগ্রেস। ঠিক তাই, এবং সেটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কেউ আদালতে যায়নি যে আমরাই তৃণমূল কংগ্রেস। কোনো এখনো যেটা আমরা মহারাষ্ট্রে দেখেছি সেই কিন্তু এখনো যুদ্ধ পশ্চিমবঙ্গে আমরা দেখিনি। বাট আপনি যেটা বললেন, যখন আলটিমেটলি ডেমোক্রেসির আর একটা খুব মানে কি বলবো মজার বিষয় কি হচ্ছে বলুন তো, নাম্বার স্পিক্স ফর ইটসেলফ। ডেমোক্রেসি নাম্বার, মানে আপনি 50টা ভোট পেলেন, আমি 51টা ভোট পেলাম, তাহলে আমি রাজা, আপনি নন। এটাই তো ডেমোক্রেসির একটা পার্ট, আদার সাইড অফ দ্য। মানে এখন তারা বলছেন আমরা 2/3, কেউ বলছেন মানে ঋতব্রত বলছেন 64-65, যা হোক 80 জনের মধ্যে। আলটিমেটলি কি হয়, যখন নাম্বার কাউন্টে চলে আসে তখন লিগ্যালিটি প্রশ্ন থাকবে না। না, কিন্তু লিগ্যালিটির প্রশ্ন কি থাকবে না? সেটা কোর্টের কাছে না, মানে এই যে আপনি হুইপের কথা বললেন, হুইপ জারি করার কিন্তু অধিকার একমাত্র দলের। 100 বার দল সেই এবার প্রতিটা সেই বিষয়টা তো কোর্টের সামনে আসতে হবে। আপনাকে দুটো জিনিস আলাদা করে ভাবতে হবে। একটা হচ্ছে কোর্টে, আজকে আইন আদালতে আজকে আমি হুইপ জারি করলাম, আমার কেউ মানল না, তার হিসেবে অ্যাকশন নেব। ফার্স্ট ইনস্ট্যান্সে আপনি কোর্টে আসতে পারবেন না, স্পিকারের কাছে যেতে হবে, স্পিকারের কাছে যেতে হবে, এবং স্পিকার শাসক দলের, সুতরাং কোনো শাসক বিরোধী আমি যাব না। স্পিকার যদি তার জায়গায় মনে করে, কারণ দেখুন তার ইন্টারপ্রিটেশন তার কাছে না, সে একটা তো আমরা দেখেছি। না, এবার দেখুন যখন সে কোনো একটা রায় দেবে বা কোনো অর্ডার করবে, সেটা আবার চ্যালেঞ্জ হবে, আর সেটা দীর্ঘমেয়াদী প্রসেস। আমরা দেখেছি কি, আগে ধরুন 5 বছরে আমি ইলেক্টেড হলাম, আমার ক্যান্সেলেশন অফ মাই মানে মেম্বারশিপ সেটা 7 বছর পর রেজাল্ট আছে, ওদের মেম্বারশিপ চলেই গেছে, ঠিক তাই, বাই ফ্লো অফ টাইম। ঠিক তাই। তো সেই আলোচনাটা দুটো জায়গায়, একটা তো ধরুন গণতন্ত্রের সংখ্যা কথা বলে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, সে সংখ্যা তো কথা বলছেই, সেই সংখ্যা কথা বলবে আমাদের অ্যাসেম্বলির ভেতরে। অ্যাসেম্বলির ভেতরে যদি কোনো ডিসিশন না হয়, তাহলে সেই পলিটিক্যাল পার্টি যে অ্যাসেম্বলির ভেতরে সংখ্যায় কথা বলতে পারবে না, সে ধরুন আবার আইনের আদালতের দ্বারস্থ হবে। তাহলে কিরকম হবে ব্যাপারটা? দুটো তৃণমূল কংগ্রেস, দুটো ভাগ, একটাতে সংখ্যা বেশি, একটাতে সংখ্যা কম। তাহলে যখন স্পিকার সর্বদল বৈঠক ডাকবেন, তখন একটা তৃণমূলকে ডাকলেই হবে, মানে ওই যেটা সংখ্যা কম সেটা আজকের ডেটে তো স্পিকার অলরেডি বিরোধী দলের একটা স্বীকৃতি দিয়ে ফেলেছে, তাহলে সে তো তার নিজে থেকে আর ব্যাকে আসবে না, সে বিরোধী দলের স্ট্যাটাস পাচ্ছে, বিরোধী দলের নেতার যে প্রোটোকল সেটা পাচ্ছে, তখন তার কথা তো সে শুনবে। কিন্তু বাকি যে যারা রইলেন তারা তাহলে তাদের কি সেইটা আবার স্পিকারকে ডিসাইড করতে হবে, সেই ডিসিশন স্ট্যাটাসটা কি তাহলে এটাই তো স্পিকারকে ডিসাইড করতে হবে। আজকে 10 জন হোক, 12 জন হোক, 14 জন, 8 জন হোক, যদি এমএলএ বলে যে আমি পলিটিক্যাল পার্টিকে বিলং করি, আমি ইন্ডিপেন্ডেন্ট নই, কারণ আমি ইন্ডিপেন্ডেন্টলি ভোটে জিতে আসি, তৃণমূল কংগ্রেসেরই, তাহলে সেই যে তাদেরকে কি স্ট্যাটাস দেয়া হবে, কারণ যতক্ষণ না প্রত্যেকটা একটাই আছে, ইনসাইড দ্য হাউস স্পিকার ইজ অ্যাবসলিউট,
এই নিয়ে আপনার কিছু বলার থাকতে পারে না। কনস্টিটিউশন স্বীকৃত একটা পদ হ্যাঁ। এবং কনস্টিটিউশন তাকে যা পাওয়ার দিয়েছে তার ইন্টারপ্রিটেশন সে কোনো একটা নিশ্চয়ই কিছু তো ডকুমেন্টেশন ইস্যুস করবে, সেটা যদি আপনার পছন্দ না আপনি আবার কোর্টে আসতে পারেন। বাট আপনি যেটা বললেন আলটিমেটলি একটা ডামাডোল সিচুয়েশন থাকবে, যার আইনি ব্যাখ্যা পেতে গেলে আলটিমেটলি কোর্টে আসতে হবে। বাট এখন মানুষের জন্য যে আসলকে নকলকে বা নকল হইতে সাবধান আসল আমি, এইটা তুলে ধরার জায়গাটা খুব লিমিটেড। আইনের থেকেও মোরালিটি খুব ইম্পর্টেন্ট। তো এবং মোরালিটি উইন্স ওভার ল উইন্স ওভার মোরালিটি, সেটা আলটিমেটলি জুডিশিয়াল কিন্তু আপনি যে সওয়াল জবাবটা শুনলেন এই দুদিন ধরে, মানে কতগুলো খুব ভ্যালিড প্রশ্ন কিন্তু জাস্টিস রাও তুললেন। দেখুন আমি যেটা বলবো, এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো না কোনোদিন জুডিশিয়ারি চাওয়া উচিত ছিল, আমি একজন আইনজীবী হিসেবে মনে করি, এবং জুডিশিয়ারি সঠিকভাবে সেই প্রশ্নগুলো তুলেছে। কি উত্তর আসে কি কাউন্টার, যেটা তো আমাদের ধরুন পার্ট, যেমন জুডিশিয়াল স্ক্রুটিনি যা সিস্টেম সেটা চলবে। সেটা ঠিক, কিন্তু এই যে ধরুন যে 20 জন একটা অন্য দলে যোগ দিলেন, সেই যোগ দেওয়ার যতক্ষণ না বিচার হচ্ছে ইনসাইড দ্য হাউস, অবভিয়াসলি দ্য নাম্বার উইল প্রিভেল, দ্যাটস দ্য বেসিক কনসেপ্ট অফ ডেমোক্রেসি। এর বাইরে কিছু করার নেই। কিন্তু খুব মুশকিল, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী আবার ভাঙছে, মানে আমরা যা শুনছি। যেমন মুশকিল আসার আমরা আলোচনা করছি, বাট সেটা তো বললাম যে এটা তো একটা বৃহত্তর প্রশ্ন। ভারতবর্ষের একটা বড় প্রবলেম এটাই যে আমরা এখনো মানে ম্যাচিওর ডেমোক্রেসি হবো কবে, এই একটা প্রশ্ন সবসময় থাকছে। কেন ম্যাচিওর ডেমোক্রেসি, আমার ভোটের রাইট, দ্যাট শুড বি রেসপেক্টেড। এবং আজকে যেটা আপনাকে বললাম যে আমি ভোট দিলাম, আমার ভোটের যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে এই যে স্ট্রঙ্গার পার্টিসিপেশন, লার্জার ডেমোক্রেসি, এগুলো কিছু কথা হয়ে থেকে যাবে, কথা হয়ে থাকছে, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা কিন্তু খুব মুশকিল। ঠিক।